হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তোমাদের আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ প্লাস এক্সাম, এবং সেই কোর্সটা শুরু হবে আমাদের 15ই ডিসেম্বর থেকে। তো যেহেতু সেটা আমার ফার্স্ট কোর্স ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভিং এবং এক্সাম, তো আমি ভাবছিলাম আমার কোর্সটা আমি গুছিয়ে নিতে পারবো, কিন্তু আদৌ গুছানো আমার সম্ভব হয় নাই আর কি। তো হোয়াট এভার, যার কারণে আমি ওই কোর্সটা, মানে আমি যে টার্গেটটা চাচ্ছিলাম আর কি, সেই টার্গেটটা আমি ফুলফিল করতে পারবো না আমার কাছে মনে হচ্ছে আর কি। এর জন্য আমি ওই কোর্সটা থেকে কোনো পেইড কালেকশন করব না, কোনো অনার্স কালেকশন করব না। আমি যতটুকু পসিবল হয় আমি ওই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক আমি যেভাবে চাচ্ছিলাম সেইভাবে সলভ করিয়ে দিব আর কি। যতটুকু আমি বুঝাতে পারছি সেগুলো সলভ করে দিব। তার রিজন, দুই তিনটা রিজন আছে, সো ওই রিজন গুলো আর আমি শেয়ার না করি আর কি। তো এই ছিল বিষয় আর কি। তো তোমরা যারা আমার সাথে গ্রুপে যুক্ত আছো আর কি, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছো, তোমাদের আমি, তোমাদের শো যারা ইউটিউবে ফলো করার সমস্যা নাই, তাদেরকেও আমি ফ্রিতেই আমি ইউটিউবে রেগুলারলি ক্লাস দিয়ে দিব আর কি, ভার্সিটি কোয়ার প্রশ্ন ব্যাংক সলভিং এর। কি জন্য আমি পেটা নিতে পারবো না, কারণ এখন সেমিস্টার একটু প্রেশার চলে আসছে। দ্যাটস ওয়াই আমি রেগুলারিটি মেনটেন করতে পারবো না। সো তোমাদের কাছ থেকে আমি মানে একটা সম্মানই নিয়ে তারপর যদি আমি ঠিক মতো মেনটেন করতে না পারি, তাইলে জিনিসটা আমার কাছে খারাপ লাগবে আর কি। তো যেহেতু কথা দিছি যে আমি সলভিং করাবো, সেহেতু আমি যতটুকু পসিবল হয় সলভ করাবো। তারপরেও যারা এই ফ্রিতেই যারা যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপে, তোমরা কানেক্টেড থাকতে পারো। কানেক্টেড থাকতে পারো এই জন্যই যে, কারণ এখানে আমি 50 জনের বেশি এই গ্রুপে আমি নিব না। এবং এই 50 জনে এই গ্রুপে থেকে জাস্ট ডিসকাস করতে পারবা, ধরো কোনো একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটা তোমরা ডিসকাস করতে পারবা, এইগুলা করতে পারবা এই গ্রুপে কানেক্টেড থেকে আর কি। আর আমি প্রতিনিয়ত আর গ্রুপে ইচ্ছা হলে কানেক্টেড হইতে পারো, আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব, পিন কমেন্টে পেয়ে যাবা। ইচ্ছা হলে গ্রুপে যুক্ত হতে পারো। তারপরও যদি ইচ্ছা না হয় তাহলে যুক্ত না হলেও হবে, সমস্যা নেই। আমি রেগুলারলি যেদিন যতটা ক্লাস পারি আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। আর ওই গ্রুপে যুক্ত হলে বেনিফিট কি, আমি মাঝে মধ্যে তোমাদের সাথে জুমে মিটিং এর মাধ্যমে আমি ডিসকাস করতে পারবো, তোমাদের প্রবলেমগুলো আমি নিতে পারবো। প্লাস গ্রুপের মধ্যে তোমরা যে জিনিসগুলো আলোচনা করবে সেগুলোরও আমি যতটুকু পারি ফ্রি থাকার সাপেক্ষে আমি সেগুলোর আনসার দিয়ে দিব। ঠিক আছে। সো পিন কমেন্টে তোমরা ওই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবা। এবং 50 জনের বেশি হয়ে গেলে আমি ক্লোজ করে দিব আর কি। সো ফার্স্ট 50 জন যারা, এখনো অলরেডি 30 জনের মতো মেবি এড হয়ে গেছে, তো আমি এটা একটা গুগল ফর্ম দিব, সেখানে রেজিস্ট্রেশন করার সাপেক্ষে দেন নিউ একটা গ্রুপে অ্যাড করে দিব। তো এই ছিল বিষয় আর কি। তো তোমাদের যে 15ই মানে ডিসেম্বর থেকে আমার ভার্সিটি কোয়ের প্রশ্ন ব্যাংক সলভিং প্লাস এক্সামের একটা 400 টাকার কোর্স, 300 টাকার কোর্সের একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, সেটা আমি মানে ফ্রিতেই আমি দিয়ে দিব আর কি, যতটুকু পসিবল হয়। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা রসায়নের একটা ইম্পর্টেন্ট অধ্যায়, সেটা হলো রাসায়নিক পরিবর্তন, এই অধ্যায়ের খুঁটিনাটি আমরা দেখবো ভার্সিটি কোয়ের। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যে অধ্যায় নিয়ে, ভার্সিটি কোয়ের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, ওকে। রাসায়নিক পরিবর্তন যারা ফার্স্ট টাইমে আসো তারা হয়তো বা এতটা রিয়েলাইজ করতে পারছো না যে রাসায়নিক পরিবর্তন কতটা ইম্পর্টেন্ট। কিন্তু যারা আমার সাথে সেকেন্ড টাইমে আর আসো তারা অলরেডি বুঝতে পারছো যে ভার্সিটি কোয়ের জন্য রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা কতটুকু ইম্পর্টেন্ট। বিলিভ মি, যারা ফার্স্ট টাইমে আসো, যারা ডিউতে এক্সাম দিবা, তারা দেখবা যে এইখান থেকে মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন পেয়ে যাচ্ছ। তার মানে এই অধ্যায়টা অত্যন্ত যত্ন সহকারে পড়িতে হবে। এবং এই অধ্যায়টা, বিলিভ মি, খুব বেশি ইজি একটা অধ্যায়। আমরা এই অধ্যায়টা নিয়ে যতটুকু পেইন খাই, ঠিক ততটুকু পেইন এই অধ্যায়ে নাই। ঠিক আছে। তো দেখি আমরা ভার্সিটি কতে রাসায়নিক পরিবর্তনে কিভাবে তারা সাজাইছে, কিভাবে তারা ডেকোরেটেড করছে। তো আমার এইটা হলো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকের 2000 লেটেস্ট ভার্সন আর কি, 2024-25। আই থিঙ্ক যারা ফার্স্ট টাইমার আছো তারা তো এই বইটা কালেক্টেড আছেই। যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের কাছে হয়তো বা 23-24 আছে। 23-24 তাহলে নিউ করে বই কেনার কোনো প্রয়োজন নেই। এই বই দিয়েই হয়ে যাবে, তোমাদের 23-24-এর এই বইটা দিয়েই হয়ে যাবে। জাস্ট ওই তোমাদের 24-এর মানে তোমাদের যে প্রশ্নটা, এই প্রশ্নটার একটু সলিউশনটা দেখে নিবা, যেটা এখানে এড করে দিছে আর কি। আহামরি এতটা আপডেট করে নেই, সো নিউ করে কোনো বই কিনতে হবে না। তাহলে দেখেন রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টাকে তারা সাজাইছে, এটা উদ্ভাসের বই। তো তারা কিভাবে সাজাইছে, ফার্স্টে তারা একটা টপিক দিছে যে রাসায়নিক বিক্রিয়া, গ্রিন কেমিস্ট্রি, এইটাতে তারা 1 স্টার দিছে, আসলে এটা এতটাও ইম্পর্টেন্ট না। দেন বিক্রিয়ার হার ও হার ধ্রুবক সংক্রান্ত সমস্যা, এইটাকে তারা 2 স্টার দিছে। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট ডিউতে দেখেন, ডিউতে 2020-21 আসছে, তারপর আরিতে 22-23 আসছে, 18-19 আসছে, 17-18 আসছে, এভাবে দিয়ে দিছে। সো যাদের কাছে এই বই আছে আর কি, তোমরা টপিকস গুলা দেখে নিবা কিভাবে কোন টপিক্স থেকে কতগুলা ম্যাথ আসে। একটা জিনিস, কারণ ভার্সিটি যে প্রশ্ন পরীক্ষা যে দেই আমরা, 100টা কেউ পারবে না, 100টা কেউ পারেও না।
ঠিক আছে। সো এখানে দরকার তোমার স্মার্টনেসের বিষয়। তো কতটুকু কোন জিনিসটা পড়তে হবে সেটা নিজেরা আইডেন্টিফাই করে নিবা। কিভাবে আইডেন্টিফাই করবা? এই যেমন আমি দেখাইলাম এইখানে যে এইটা 2 স্টার হয়েছে, এইটা 3 স্টার দিছে, এবং কোন টপিক্স থেকে কত সালে কোন বোর্ডের কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসছে সেগুলো একটু অ্যানালাইসিস করবো। এগুলো একটু নিজেরা, যখন ধরো অবসর সময় আছে, হুটহাট ভার্সিটি নিয়ে বসলাম, তখন একটু অ্যানালাইসিস করবা যে এই অধ্যায়ের এই বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকসটা ইম্পর্টেন্ট। এবার একটু মার্ক করে করে তুমি যদি তোমার বিশ্ববিদ্যালয়গুলো সিলেক্ট করো, আই থিঙ্ক তোমার জন্য একটা বেটার একটা অপশন হবে ওই স্বপ্নের বিশ্ববিদ্যালয় ফুলফিল করার জন্য, ড্রিমটা ফুলফিল করার জন্য। তো যেহেতু আমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলিউশন করাচ্ছি, যেহেতু আমি এই ভার্সিটি যা যা আছে সব টপিকস নিয়ে আমি আলোচনা করবো। তাইলে শুরু করা যাক। তাদের প্রথম টপিকস হইল রাসায়নিক বিক্রিয়া অ্যান্ড গ্রিন কেমিস্ট্রি। তো রাসায়নিক বিক্রিয়া কি, এইগুলোর ডেফিনেশনে না যাই। গ্রিন কেমিস্ট্রি কি এইটা আমরা জানি। গ্রিন কেমিস্ট্রি হইলো রসায়নের একটা শাখা, যে শাখায় আমাদের ওই যে বর্জ্য পদার্থ কতটুকু কমানো যায়, কতটুকু পরিবেশের জন্য ইফেক্টিভ, ইফেক্টিভ জিনিসগুলো আমাদের বের করে আনাই হলো আমাদের গ্রিন কেমিস্ট্রির লক্ষ্য। এবং এই গ্রিন কেমিস্ট্রির যে প্রস্তাবক সেটা হলো এই যে এখানে নাম আছে ওয়ার্নার এবং যুক্তরাষ্ট্রের পল এন্তাসাম। ঠিক আছে। আচ্ছা, এবং গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টি? গ্রিন কেমিস্ট্রির নীতি 12টি। এটা মাথায় রাখা, গ্রিন কেমিস্ট্রির নীতি হইল গেরি 12টি। বুঝতে পারলাম। দেন অ্যাটম ইকোনমি, এইগুলা এতটা ম্যাথ আসবে না, তো জেনে রাখো অ্যাটম ইকোনমি জিনিসটা কি। অ্যাটম ইকোনমিকে তুমি সহজ বাংলা ভাষায়, অ্যাটম ইকোনমি আমি এই সাইডে লিখে দিচ্ছি। অ্যাটম ইকোনমিকে আমরা কি লিখতে পারি দেখো। অ্যাটম ইকোনমি সমান লিখতে পারো তুমি কাঙ্ক্ষিত উৎপাদ, উৎপাদের ভর বাই হইল মোট বিক্রিয়কের ভর, বিক্রিয়কের ভর। এই যে কাঙ্ক্ষিত উৎপাদের ভর এন্ড মোট বিক্রিয়কের ভরের রেশিওটাকেই বলা হয় আমাদের অ্যাটম ইকোনমি। দেন আরেকটা টপিকস হইলো ইফেক্টর। ইফেক্টর কি? ঠিক উল্টাটা। ইফেক্টর হইলো গিয়ে তোমাদের হইলো মোট বর্জ্য বাই হইলো মোট উৎপাদ, মোট বর্জ্য বাই মোট উৎপাদটাকেই বলা হয় ইফেক্টর। অ্যাটম ইকোনমি এবং ইফেক্টরের মধ্যে যে রিলেশনটা দিছে এই রিলেশনটা দেখো। ইফেক্টর যদি কমে, ইফেক্টর কমলে অ্যাটম ইকোনমি কি হয়? বাড়ে, এবং বিক্রিয়াটা তত কি হয়? গ্রিনার হয়। দেখো ইফেক্টর কমা মানে কি? তোমার বর্জ্যের পরিমাণটা কমা। আর কেমিক্যালের ক্ষেত্রে বর্জ্য যত কমে ততই কি ওই কেমিক্যাল রিয়েকশনটা কি আমাদের জন্য বিশুদ্ধ। দ্যাটস ওয়াই ইফেক্টর যদি কমে, ইফেক্টর যদি হ্রাস পায়, ইফেক্টর, এই ইফেক্টর যদি হ্রাস পায়, ডিক্রিজ হয়, তাইলে আমাদের অ্যাটম ইকোনমি ইনক্রিজ হবে। এবং অ্যাটম ইকোনমি ইনক্রিজ হওয়া মানে কি? ওই বিক্রিয়াটা হইলো পরিবেশ বান্ধব বা সবুজ, পরিবেশ বান্ধব বা সবুজ, সবুজ। ঠিক উল্টাটা, যদি ইফেক্টরটা বাড়ে তাইলে অ্যাটমিক ইকোনমি আমাদের হ্রাস পাইব, এবং অ্যাটমিক ইকোনমি যদি আমাদের হ্রাস পায় তাহলে বিক্রিয়াটা কি পরিবেশের জন্য ক্ষতিকর বা অনুপযোগী। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে অ্যাটমিক ইকোনমি কি বুঝলাম, ইফেক্টর কি জিনিসটা বুঝলাম। দেন সিএফসি। আচ্ছা, সিএফসি এর ফুল মিনিং হইলো ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসি এর ফুল মিনিং হলো ক্লোরোফ্লুরোকার্বন। তার মানে এইখানে নাম থেকে বোঝা যাচ্ছে ক্লোরিন থাকবে, ফ্লুরিন থাকবে, আর কার্বন মানে কার্বন থাকবে। এখন এই তিনটা ছাড়া কি আর সিএফসি এর মধ্যে কেউ থাকে না? হ্যাঁ, এই তিনটা ছাড়া সিএফসি এর মধ্যে আরেকটা মৌল থাকতে পারে, সেটা হলো হাইড্রোজেন। ক্লিয়ার? হাইড্রোজেন। তাহলে এইগুলা, এই 4টা মৌল নিয়ে গঠিত হয় সিএফসি। এবং সিএফসি কোথা থেকে মানে তোমার রিলিজ হয়? সিএফসি রিলিজ হয় হইলো আমাদের রেফ্রিজারেটর থেকে, অর্থাৎ ফ্রিজ থেকে সিএফসি গ্যাস রিলিজ হয়। এবং সিএফসি কিন্তু ওজোন স্তর ক্ষতির জন্য খুবই মুখ্য ভূমিকা পালন করে। আর ওজোন স্তর ক্ষতি হইলে কি হইব? ওজোন স্তর ক্ষতি হইলে আমাদের পরিবেশে, মানে পরিবেশে আর কি ইউভি রশ্মি রিলিজ হইব। মানে ইউভি রশ্মিটা প্রবেশ করবো, যা সূর্য থেকে ইউভি রশ্মিটা প্রবেশ করবো, যা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। তো এইগুলো গেল আর কি বেসিক। চলেন আমাদের এই টপিক্স রিলেটেড কি কি ভার্সিটির প্রশ্ন আসছে সেটা যদি আমরা দেখি একটু। ওকে। তো ফার্স্টে অফ অল আমাদের এইখানে টপিক্স রিলেটেড ভার্সিটি যে প্রশ্নটা আসছে, প্রথম হলো গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টি? সো আমরা শিখে আসছি গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হলো আমাদের 12টি। এটা আসছে চট্টগ্রাম 23-24-এ। দেন হইলো গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে কোনটি সঠিক নয়? সো 12টি নীতির যে নামটা দেওয়া আছে এখানে দেখবা যে 12টি নীতির নাম দেওয়া আছে, কিন্তু এই যে 12টি নীতির নাম দেওয়া আছে, সো এই নামের মধ্যে বলছে কোনটি সঠিক নয়। একটা হইলো নিরাপদ দ্রাবক ব্যবহার, দেন হইলো বর্জ্য পদার্থ রোধক, ন্যূনতম উপজাতক, তারপর প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা। গ্রিন কেমিস্ট্রির উদ্দেশ্য কিন্তু কোনোটাই কি নাই, প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা নেই। তুমি যদি দেখো এখানে প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা আছে, এখানে কিন্তু কেমিক্যাল পরিকল্পনা নেই। তার মানে গ্রিন কেমিস্ট্রি 12টি নীতির মধ্যে কোনটি সঠিক নয়? প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা। ক্লিয়ার? এটা রূপান্তর পরিকল্পনা, নট কেমিক্যাল পরিকল্পনা। দেন হলো গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তোমার হলো নাইট্রোজেন। নাইট্রোজেন কি জন্য গ্যাস নয়? নাইট্রোজেন হলো আমাদের পরিবেশের মধ্যে থাকে, সেটা গ্রিন হাউস গ্যাস নয়।
গ্রিন হাউস গ্যাস কোনগুলা? যেগুলো পরিবেশের উষ্ণতা বৃদ্ধি করে, ঠিক আছে। আচ্ছা, দেন ওজোন স্তর ক্ষয়কারী নয় কোনটি? আমরা জানি ওজোন স্তর ক্ষয় করে কিন্তু তোমার যে মিথেন ওজোন স্তর ক্ষয় করে, ওই যে গ্রিন হাউস গ্যাস যেগুলা এইগুলাই ওজোন স্তর ক্ষতি করে। যেহেতু সালফার ডাইঅক্সাইড বা সালফারের যে অক্সাইড গুলো এইগুলো গ্রিন হাউস গ্যাস নয়, সুতরাং এটা ওজোন স্তর কোনো ক্ষতি করে না। দেন হলো ফিয়ন 12 এর সংকেত কি? ফিয়ন 12 এর সংকেত। এটা কিন্তু, এইটা এখানে আমি আলোচনা করছি না, কারণ এখানে আলোচনা না করার কারণ হলো এটা পরিবেশ রসায়নও আছে। আমি ওই পরিবেশ রসায়নে এইটা আলোচনা করব আর কি। এজন্য এখানে আর আমি এইটা নিয়ে আলোচনা করছি না, এটা আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি। দেন CFC 13 এর সংকেত কি, এইটাও আমি স্কিপ করে যাচ্ছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। জাস্ট ওই 13 এর সাথে 90 যোগ করলে তোমরা যে ভ্যালুটা পাবা 103, এখান থেকে তোমরা পেয়ে যাবা যে ফার্স্ট অফ অল তো হলো তোমার কার্বন, দেন হইলো তোমার এই যে এইটা দ্বারা বোঝায় হাইড্রোজেন, আর এইটা দ্বারা বোঝায় আমাদের ফ্লোরিন, আর বাকি যে হারটা থাকবে সেটা আমাদের ক্লোরিন দ্বারা ফুলফিল করে দিবে। 90s পদ্ধতি, অন্য পদ্ধতিতে সলভ করা যায়, সেটা আমি পরিবেশ রসায়নে আলোচনা করে ফেলবো। তাহলে আমাদের এখানে যে টাইপ ওয়ান তারা কি দিছিল? টাইপ 1 দিছিল আমাদের যে রাসায়নিক বিক্রিয়া গ্রিন কেমিস্ট্রি, টাইপ 1 থেকে লেস ইম্পর্টেন্ট দিছিল। দেখেন এখানে যদি আমরা দেখি, জাস্ট টাইপ 1 এর একটা স্টার দিয়ে রাখছিল, সো 1 স্টার। দ্যাটস ওয়াই এতটাও ইম্পর্টেন্ট না, আর আমরা পড়বো। কারণ আমাদের জন্য এইখানে ইম্পর্টেন্ট না বলতে কি, তুমি যখন পরীক্ষাটা দিচ্ছ লাইক দ্যাট ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটার ক্ষেত্রে তোমার কি আসে, যদি ওই প্রশ্নটা দিয়ে আসে, চলে আসে আর কি, তাইলে কি তোমার জন্য সেটা ওই মুহূর্তে ওই সময়ের জন্য সেটা মোস্ট ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই এখানে লেস ইম্পর্টেন্ট বলতে কোনো কিছুই নাই, আমাদের সব টপিকস পড়তে হবে। তাহলে আমাদের টাইপ 1 শেষ। টাইপ 2, টাইপ 2 কি? টাইপ 2 হলো বিক্রিয়ার হার এবং হার ধ্রুবক সংক্রান্ত সমস্যা। তো রাসায়নিক বিক্রিয়ার হার, আচ্ছা আমি সহজ ভাষায় বলে দিই বিক্রিয়ার হার জিনিসটা কি। আমি এই গ্রাফের ক্ষেত্রে না যাই, সাপোজ ধরো একটা বিক্রিয়া আমি লিখে দিই। ওকে, এই একটা আমি বিক্রিয়া লিখছি, নর্মাল একটা বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার হারটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয় বা কিভাবে রেট অফ রিঅ্যাকশন রিপ্রেজেন্ট করা হয়? তাহলে হারকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। এইগুলা যে এই যে সামনে AVDC, AVMP, এইগুলো হলো মূল সংখ্যা, ঠিক আছে। এগুলো হলো মূল সংখ্যা। এই যে একটা নর্মাল আমি যদি একটা বিক্রিয়া দিই তাইলে বুঝতে পারবা। এই যে বিক্রিয়ার রেশিওর যে মূল সংখ্যাটা, এই মূল সংখ্যাটাই আমি এখানে AB দ্বারা, তার মানে এখানে আছে কি 1, এইটা হলো 3, এইটা হলো 2, তার মানে AVMP এইগুলা কিন্তু এই মূল সংখ্যাগুলোই রিপ্রেজেন্ট করে। হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। ওকে ফাইন। তাহলে এই বিক্রিয়ার হারটাকে কিভাবে লেখা হবে? এইখানে যে মূল সংখ্যাটা থাকবে সেটাকে ডিভাইডেড করে ফেলবা dA/dt, বা লেখা যাইতে পারে, এইটা হইলো এখানে একটা মাইনাস আসবে। মাইনাস কি জন্য আসবে? কারণ এইগুলা কি বিক্রিয়ক, তার মানে সময় যত যাবে আপনার বিক্রিয়কের পরিমাণ কি হবে, ধীরে ধীরে হ্রাস পাবে আর কি। এজন্য এই ঋণাত্মক সাইন দ্বারা বোঝায় আপনার বিক্রিয়কের পরিমাণটা হ্রাস পাচ্ছে। বা এখন যদি উৎপাদনের এক্সপেক্টে লিখো, তাইলে এই হইলো আমাদের একটা বিক্রিয়ার হার, ঠিক আছে। বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশন, এই সবগুলো কিন্তু ইকুয়াল, বুঝতে পারছি, ইকুয়াল। কারণ একটা এই বিক্রিয়কটা যে হারে ভাঙবে, এইটাও সেম হারে ভাঙবে, এইটাও সেম হারে উৎপন্ন হবে, এইটাও সেম হারে উৎপন্ন হবে। দ্যাটস ওয়াই সবগুলা ট্রাম দ্বারাই কিন্তু সেম ভ্যালু আসবে বা আসা উচিত। তারপর হার ধ্রুবক, আচ্ছা হার ধ্রুবক এতটা ইম্পর্টেন্ট না। তো আমরা যদি দেখি কি দিছে, দিছে দেন একটা বিক্রিয়া হতে বিতে, বিক্রিয়াটিতে এর প্রাথমিক ঘনমাত্রা দেওয়া আছে এত, এবং বিক্রিয়া শুরুর 5 মিনিট পরে এর ঘনমাত্রা হ্রাস পেয়ে হয় এত। বলছে গড় বিক্রিয়ার হার কত। তার মানে নর্মাল একটা রিয়েকশন দিছে, থেকে বিতে কনভার্ট হচ্ছে, এর ইনিশিয়াল ঘনমাত্রা দেওয়া আছে ইলো কত, 0.475, আচ্ছা মোলার। এবং 5 মিনিট পর, আফটার 5 মিনিট পর কত দেওয়া আছে, যে 0.175 মোলার। এবং সময় ব্যবধান কত দেওয়া আছে, 5 মিনিট। 5 মিনিট মানে কত, 300 সেকেন্ড। ওকে, এখন বলছে বিক্রিয়ার হার কত, এখানে কোনো মোল টুল নাই, দ্যাটস ওয়াই বিক্রিয়ার হার মানে কি, এই যে ঘনমাত্রার পরিবর্তন বাই হইল গিয়ে সময়, তার মানে ঘনমাত্রা কতটুকু চেঞ্জ হয়েছে। তাহলে 0.475 মাইনাস হইলো 0.175, আর কত সময় ব্যবধানে সেটা ঘটছে। এবং এখানে একটা মাইনাস আসবে কারণ বিক্রয়কের এলিমেন্টস দেওয়া আছে, তার মানে 300 সেকেন্ড। ওকে ফাইন। এখন দেখেন এটা থেকে এটা মাইনাস করেন যদি, 0, 7 থেকে 7 করলে 0, তারপরে 4 থেকে করলে, আগে দিতে একটা মাইনাস আছে, 300। এটা হলো 0.3, আর বাই হলো 300, তার মানে এটা কাটলে কত আসবে, 1 আসবে। আচ্ছা যদি 3 থাকতো আমি এটাকে এইভাবে লিখতে পারতাম, -300, আমি 3 ঘর সামনে আনছি দশমিকের পর, এর জন্য 10^3। তাইলে এখন দেখেন এটাকে লেখা যায় -1 × 10^3। এখন দেখেন মুলার
পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে মোলারকে লেখা যায় কি, মোলারকে লেখা যায় মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। তাহলে আনসার হবে এইটা 10 ইনভার্স 3 মোল লিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমরা দেখি এটা কোথায় আসছে। তাহলে 10 ইনভার্স 3, এই যে এইটাকেই বলা হয় 10 ইনভার্স 3, তার মানে আনসার হলো ডি। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি, কারো বুঝতে কোনো অসুবিধা নেই। যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্টে প্রশ্ন করতে পারো, বা যারা গ্রুপে যুক্ত আছো গ্রুপেও তোমরা স্ক্রিনশট তুলে প্রশ্ন করতে পারো, আমি আনসার দিয়ে দিব, কিংবা বাকিরা যারা বুঝছে তারাও সহায়তা করবে হোপফুলি। আচ্ছা, দেন হইলো আমাদের কি বিক্রিয়ার হারের একক কি। তো হারের একক আমরা জানি যে হার ঘনমাত্রা বাই হইল সময়, ঘনমাত্রাকে আমরা লিখতে পারি কি মোল পার লিটার দেন সময় সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হবে মোল লিটার ইনভার্স সি। ওকে, এ থেকে বি বিক্রিয়ার হার নির্দেশক কোনটি। যদি বিক্রিয়ক দিয়ে দেয় তাইলে মাইনাস আসবে, আর উৎপাদ দিয়ে দিলে প্লাস আসবে, তার মানে এটা হলো -1/a/dA/dt। আমি এটা নিয়ে আলোচনা করে ফেলছি। দেন পরেরটা 4 নংটা বলছে কি যে এই বিক্রিয়া, একটা বিক্রিয়া দিয়ে দিছে, এই বিক্রিয়া বলছে 6 সেকেন্ডের নাইট্রোজেনের ঘনমাত্রা এত বৃদ্ধি পায়, তবে গড় বিক্রিয়ার হার কত। তার মানে বিক্রিয়াটা আমরা একটু লিখি আগে, টু বিক্রিয়াটা আমরা সুন্দর করে লিখে ফেলি। দেন হইল গে এই ছিল বিক্রিয়া, এবং নাইট্রোজেনে আমাকে এখানে পরিবর্তন বলেই দিছে, মানে ডি এর ভ্যালু দিয়েই দিছে নাইট্রোজেনের NO2। এটার ভ্যালু কত দেওয়া আছে 3 × 10^3 মোল লিটার ইনভার্স 1। ঠিক আছে, যেহেতু এটা উৎপাদ তার মানে বিক্রিয়ার হার। এখন দেখেন মূল সংখ্যা যেটা সেটা তো ভাগ হবেই, 3 × 10^3। ওকে, দেন কত সময়ে বলছে 6 সেকেন্ডে 6। তাহলে এখন কেটে ফেলেন, কিভাবে কাটবেন, সহজ 2। তাহলে 1/8, 1/8 সমান আমরা কি লিখতে পারি 1/8। আচ্ছা, 2 মানে কি, 2 মানে 0.5, 0.5 কে 2.5। দেখেন এইটা এখন আমরা কিভাবে আনসার করবো 1/8 × 10^3। এখন দেখেন প্রশ্নের মধ্যে কিন্তু 1/8 কোনো জায়গায় লেখা নাই, তাহলে এটা আনসার কি করবো, এটাকে তুমি 3 ভাগে ভাগ করতে পারো আমার মতে আর কি, 2 × 2 × 2। তারপর প্রথম এইটা দ্বারা লিখতে পারো 0.5, দেন এইটাকে আবার 0.5 কে তুমি লিখতে পারো অর্ধেক করলে লিখতে পারো 2.5। আচ্ছা, এটাকে এগেন অর্ধেক করলে লিখতে পারো তুমি কত 0.125, 125 × 10^3, বা যেহেতু এখানে 125, 1.25 × 10^4। এটাই হলো হ্যান্ড ক্যালকুলেশনের নিয়ম। দ্যাটস ওয়াই আনসার হবে এইটা, চারের আনসার। হোপফুলি এটাও বুঝতে পারছো। চলো আমরা 5 নঙে যাই। 5-এ কি বলছে, একটি বিক্রিয়ার আদি ঘনমাত্রা দেওয়া আছে, আচ্ছা, সো এই বিক্রিয়ার হার কত। তার মানে আদি ঘনমাত্রা দেওয়া আছে, পরের ঘনমাত্রা দেওয়া আছে, আপনার বলছিলেন 20 সেকেন্ড পরে, সময় দেওয়া আছে 20 সেকেন্ড। হোপফুলি এইটা আর আমার করিয়ে দিতে হবে না, পারবা। যেহেতু বিক্রিয়কের দিছে, এখানে একটা জিনিস ভুল করছে, বিক্রিয়কের দিছে যেহেতু সেহেতু মাইনাস আসবে আগে। ঠিক আছে, আর তো অবশ্যই। আচ্ছা, তো নাইট্রাস অক্সাইড ওই আগের মতোই, নাইট্রাস অক্সাইড যেটা দেওয়া হয়েছে ঘনমাত্রা বৃদ্ধির হার দেওয়া আছে, তো সময় তো। আচ্ছা, এখন দেখেন আমার আরিউতে যে 6 নং প্রশ্নটা দিছে সেম আগের বিক্রিয়াটাই বলছে। আগের বিক্রিয়াটা, হ্যাঁ আগের বিক্রিয়াটাই, ও নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সাইড। কারণ বলছে কি নাইট্রোজেন ঘনমাত্রা বৃদ্ধির হার দেওয়া আছে এত, তাইলে এইটার ঘনমাত্রা হ্রাসের, মানে এইটার ঘনমাত্রা বৃদ্ধির হার দেওয়া আছে এত, তাহলে এইটার হ্রাসের হার কত। তার মানে এইটা যে হারে বৃদ্ধি পায় এটাও সেম হারে হ্রাস পাবে, বাট তোমাকে বের করতে হবে আর কি। তাহলে এটা কিভাবে বের করবে, তো সিম্পল ইকুয়েশন তুমি জানো, দেখো যে 1/4 dt ইজ ইকুয়াল 1/2, এখানে একটা মাইনাস আসবে আর কি, N2O5/dt। তোমাকে এটা রেজাল্ট দেওয়া আছে, এটা রেজাল্ট কত দেওয়া আছে 3 × 10^3, এবং তোমাকে বলছে এটা রেজাল্ট বের করার জন্য। তাহলে এখন যদি আমরা কাটি এটা হবে 2, দ্যাটস ওয়াই হলো 1.5 × 10^3। এখন চাইলে যদি প্রমাণে মাইনাস থাকে তাহলে মাইনাস দেবা, যেহেতু মাইনাস থাকে আনসার হইল 1.5 × 10^3। তার মানে 6 গেল, 6টা কিন্তু ইন্টারেস্টিং ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। আচ্ছা, দেন তাপমাত্রা বৃদ্ধির হার। তাপমাত্রা বৃদ্ধি বিক্রিয়ার হার বৃদ্ধির কারণে কি হয়, বৃদ্ধির কারণে কি সক্রিয় অনুসংখ্যা কি হয় বৃদ্ধি পায়, এটা দেয়বাদন থিওরিতেই ছিল আর কি। আচ্ছা, রিটেন আমরা যেহেতু ভার্সিটি করে এমসিকিউ স্ট্যান্ডার্ড পড়ছি, সুতরাং রিটেনটা আমরা স্কিপ করলাম। চলেন আমাদের পরের টপিকস টাইপ 3। টাইপ 3-তে কি বলছে, রাসায়নিক সাম্যাবস্থা লাসেতাল নীতি এবং ব্যান্ড হফের সমীকরণ। রাসায়নিক সাম্যাবস্থা লাসেতাল নীতি এন্ড ব্যান্ড হফের সমীকরণ। রাসায়নিক সাম্যাবস্থা মানে লাসেতাল নীতি তো আমরা ক্লাস 9-10 থেকে শিখছি, ইন্টারে রিভিশন দিছি, দ্যাটস ওয়াই
আমাদের এইটা থামা থামা থাকার কথা, তবুও আমি জাস্ট একটু রিকল করে দিব আর কি। একটা জিনিস মাথায় রাখবা, রাসায়নিক সাম্যাবস্থা যদি চাপের প্রভাবের ক্ষেত্রে, ফার্স্ট অফ অল ডেলেন, ডেলেন জিরো হতে পারবে না। দেন হইল সবগুলা গ্যাসীয় হতে হবে। এখন ডেলেনটা কি? ডেলেনটার সাথে আমরা পরিচিত আছি হয়তোবা। ডেলেন হলো বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার যে মূল সংখ্যাটা আছে, বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যার পরিবর্তন। সো এই ডেলেনের ভ্যালুটা কি হতে পারবে না, আমাদের শূন্য হতে পারবে না। শূন্য হলে কিন্তু চাপের প্রভাব নাই। এবং সবগুলো উপাদান, ঠিক আছে, সবগুলো কিন্তু থাকতে হবে গ্যাসীয় সমস্যা। আর যদি গ্যাসীয় না থাকে তাহলে কিন্তু চাপের প্রভাব থাকবে না। হোপফুলি এই দুইটা কন্ডিশন যদি মেনটেন করে তাইলেই চাপের প্রভাব থাকবে, আদারওয়াইজ চাপের প্রভাব থাকবে না। ওকে, দেন রাসায়নিক সাম্যাবস্থার শর্ত আর কি, সাম্যের স্থায়িত্ব, শর্তগুলো একটু দেখে নিবা থিওরি, রাসায়নিক নীতি এইগুলো লাগে না। আচ্ছা, এখন সাম্যের অবস্থান এই যে একটা চক করে দিছে ভার্সিটি কোতে, এটা এক ঝলক দেখে নিবা। সাম্যের অবস্থান কিভাবে পরিবর্তন হয়, এক বা একাধিক বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা বাড়ানো হলে সম্মুখ বিক্রিয়া হয়। তারপর ঘনমাত্রা কি, বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াও বিক্রিয়াটা সামনের দিকে যাবো, এবং উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবো। কিংবা বিক্রিয়কের ঘনমাত্রা না বাড়িয়ে তুমি উৎপাদক ঘনমাত্রা যদি তুমি হ্রাস করো তাইলেও বিক্রিয়া সামনের দিকে যাবো। জাস্ট তুমি একটা একটা করে টার্ম শিখবা, আর বাকিগুলো অটোমেটিকলি তার উল্টাটা হবে আর কি। সো সবগুলা শিখতে হবে না। যেমন চাপ বাড়াইলে কম সংখ্যক গ্যাসীয় অণুর দিকে যায়, এবং চাপ কমাইলে বেশি সংখ্যক অণুর গ্যাসীয় অণুর দিকে যায়। এইটুকুই আর কি। তারপরে বন্ডহফের সমীকরণ এতটাও ইম্পর্টেন্ট না, বন্ডহফের সমীকরণ, বাট এইখানে যে ট্রামটা আছে, আপনারা দেয়ার এইখানে কিছু বিক্রিয়া দিয়ে দিছে, এইগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, বিক্রিয়া তো বোঝানির কোনো কিছুই আমি আছে বলে আমার মনে হয় না। আর আমি বিশ্বাস করি যারা ভিডিওগুলো দেখছো তারা অনেক কিছুই জানো। জাস্ট তোমাদের জাস্ট রিকল করানোর দায়িত্বই এখন বর্তমানে আমার। কারণ তোমরা লিস্ট এখন যারা ভার্সিটিতে এই ভিডিওগুলো দেখছো, তোমরা অনেক কোচিং এ পড়ছো, অনেক ভালো ভালো সাজেশনের ভালো ভালো প্ল্যাটফর্ম থেকেই তোমরা এই ভিডিওগুলো দেখছো, প্ল্যাটফর্ম গুলোকে স্কিপ করে। জাস্ট তোমরা অনেক কিছু জানো। জাস্ট তোমাদের আমি এগেইন আবার, যেহেতু তোমাদের একটা বলছিলাম, আশ্বাস দিয়েছিলাম, সেই জিনিস থেকে আমি এগুলোকে আবার রিকল করিয়ে দেওয়া আর কি। আমি নিউ করে তোমাদের শিখাতে পারবো বলে, মানে আমি মনে হয় না আমি যে তাদের মতো তোমাদের ভালো কোনো কিছু দিতে পারবো আর কি। তো চলেন আমরা টাইপ থ্রিতে, তাদের যে টাইপ থ্রি আছে এই টাইপ থ্রিতে আমরা দেখি এমসিকিউ গুলো। ঠিক আছে, বিক্রিয়ার সাম্যের উপর কোনটির প্রভাব নেই। ওকে, তাহলে আমরা জানি কিন্তু সাম্যের উপর কোনটির প্রভাব আছে। সাম্যের উপরে চাপের প্রভাব আছে, ঘনমাত্রার প্রভাব আছে, তাপমাত্রার প্রভাব আছে, একমাত্র প্রবাহকের প্রভাব নেই। কারণ রাশিদার নিয়ে মানে নীতিতেই ছিল যে কোনো একটি নিয়ামক, নিয়ামক বলতে আমরা চাপ, তাপমাত্রা এবং ঘনমাত্রাকেই বুঝতাম। ঠিক আছে, তার মানে এখানে প্রবাহকের কোনো প্রভাব নেই। দেন হইল যে সালফার ডাইঅক্সাইড, তারপর অক্সিজেন সালফার ডাইঅক্সাইড তাপমাত্রা হ্রাস করলে, এখানে একটা প্লাস দিছে না, এই যে বিক্রিয়ার সাথে প্লাস দিয়ে দিছে না। বিক্রিয়ার সাথে প্লাস তাপ দেওয়া মানে বিক্রিয়াটা তাপ উৎপাদী। অর্থাৎ জিনিসটা এইরকম আর কি, এ প্লাস বি ইজ ইকুয়াল সি। প্লাস তাপ যদি দিয়ে দেয় তাহলে এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী। আবার এটাকে অন্যভাবে লেখা যাইতে পারে, এ প্লাস বি সি, যদি ডেল এইচ ঋণাত্মক থাকে, ঋণাত্মক, ডেল এইচ ঋণাত্মক, তাহলেও কিন্তু সেক্ষেত্রেও কি বিক্রিয়াটা তাপ উৎপাদন। তো হোপফুলি আমি বুঝাইতে পারছি তাপ উৎপাদী কিভাবে বোঝা যায়। এবং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে যদি এখানে তুমি তাপমাত্রা বাড়াও, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া যাবে পশ্চাৎ দিকে, আর হ্রাস করলে যাবে সম্মুখ দিকে। তার মানে আমাকে এই দেখো, তাপমাত্রা হ্রাস করলে কি ঘটে, তাহলে তাপমাত্রা হ্রাস করলে, তাপমাত্রা হ্রাস করলে দেখো কেসি এর মান বৃদ্ধি পায়, কেপি এর মান বৃদ্ধি পায়, বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, সাম্যাবস্থা বাম দিকে সরে যায়। তার মানে কেসি কেপি, আচ্ছা কেসি কেপিতে আমরা না আসি, কেসি কেপি আসবে না বাদে এখানে। তাইলে এখন রইলো কি, সাম্যাবস্থা বাম দিকে যায়। সাম্যাবস্থা বাম দিকে কখন যাবে, সাম্যাবস্থা বাম দিকে যাবে, অর্থাৎ পশ্চাৎ বাম দিকে যাওয়া মানে পশ্চাৎ দিকে যাওয়া যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো। বাট তুমি তো তাপমাত্রা হ্রাস করছো, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটা কি কোন দিকে যায়, সামনের দিকে যায়। আর সামনের দিকে যাওয়া মানে কি বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাওয়া, হার বৃদ্ধি পাওয়া মানে কি উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে আর কি। দ্যাটস ওয়াই বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তার মানে আনসারটা কি হবে, আনসারটা হবে আমাদের সি। তারপরে কি বলছে, বলছে তাপমাত্রা বাড়ালে উভমুখী তাপ হারি সাম্য বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়ার নতুন সাম্যাবস্থায় কি ঘটে। তাপমাত্রা বাড়াইলে বলছে কি উভমুখী তাপ হারি,
তাপ হারি, নট তাপ উৎপাদী। এই যে তাপ উৎপাদীর ক্ষেত্রে তুমি যে ডাটাগুলো শিখছো না, তাপ হারির ক্ষেত্রে ঠিক তার বিপরীত গুলা। তাপ হারির ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটা যাবে সম্মুখ দিকে এবং হ্রাস করলে যাবে পশ্চাৎ দিকে আর কি। তো বলছে তাপমাত্রা বাড়ালে উভমুখী তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার নতুন সমস্যা কি ঘটে। তার মানে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে বলছে তাপমাত্রা বাড়লে কি করবে, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে। তার মানে উৎপাদের পরিমাণ কমে যাবে, রং আনসার। বিক্রয়ের পরিমাণ বেড়ে যাবে, এটা রং আনসার। বিক্রয়ের পরিমাণ কমে যাবে, এটা রাইট আনসার। কারণ উৎপাদের পরিমাণ বিক্রয়টা সামনের দিকে যাইব, বিক্রয়টা সামনের দিকে গেলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিক্রয়ের পরিমাণ হ্রাস পাবে। তার মানে আনসার হলো সি। আচ্ছা, তারপরে 4 নং কি বলছে? 4 নং বলছে সকল তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে কি ঘটে। সকল তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে কি ঘটে? সকল তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাঙ্কের এই যে তাপ উৎপাদী যদি বিক্রিয়া হয়, তাপ উৎপাদী বিক্রিয়া করলে তাপমাত্রা বৃদ্ধি হলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাওয়া, পশ্চাৎ দিকে যাওয়া মানে কি ধ্রুবকের মান, এই যে বিক্রিয়ার হার বৃদ্ধি হ্রাস, মানে হার বৃদ্ধি পায়। হার বৃদ্ধি পাওয়া মানে কি কেপিয়ার মান বৃদ্ধি পায়, বাট হার যদি হ্রাস পায় পশ্চাৎ দিকে গেলে বিক্রিয়া হারটা হ্রাস পায়। বিক্রিয়া হার হ্রাস পাওয়া মানে কি সাম্যাঙ্কের মান হ্রাস পায়। তার মানে আনসার হলো সি। তারপরে দেখো নিচের কোনটি তাপহারী বিক্রিয়া, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে আর কি। তো অপশন এ এবং অপশন বি হলো দহন বিক্রিয়া, এটা তাপ উৎপাদী এবং গ্যালিচিয়াম ঋণাত্মক। এবং এইখানে খুব সুন্দর করে তারা ব্যাখ্যা করে দিছে নিচের কোনটি তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়া আর কি। আচ্ছা, তারপরে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে এবং প্লাস এইটা উৎপন্ন করে মাইনাস গ্যালিচিয়াম মাইনাস, তার মানে বিক্রিয়াটা কি, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে বলছে কি অ্যামোনিয়ার উৎপাদন কমবে কোনটিতে, অ্যামোনিয়ার উৎপাদন কমবে কোনটিতে, চাপ বৃদ্ধিতে, তাপমাত্রা বৃদ্ধিতে। তারপর অ্যামোনিয়ার উৎপাদন কমবে, তার মানে অ্যামোনিয়ার উৎপাদন কমবে নাইট্রোজেন যোগ করলে বা হাইড্রোজেন যোগ করলে। ইত্যাদি দেখি আপনি। ওকে, তাইলে যদি আমরা দেখি এটা তাপমাত্রা, যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে আমি এখানে ডাটা লিখছি। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখছি আমরা, যে তাপমাত্রা যদি বৃদ্ধি করে তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, পশ্চাৎ দিকে যাবে। তাহলে পশ্চাৎ দিকে গেলেই তো তোমার অ্যামোনিয়ার পরিমাণ কমবে, তার মানে তোমার আনসার হবে তাপমাত্রা বৃদ্ধি। ওকে, এ প্লাস বি প্লাস টু সি তাপ উৎপাদী হয়, তবে কোনটিতে উৎপাদ বৃদ্ধি পাবে। দেখো এখানে সবগুলা গ্যাসীয় আছে, প্রবাহ যোগ করলে অলমোস্ট না। চাপ বাড়ালে এখানে কোনো চাপের প্রভাবই নেই, কারণ দেখো এখানে বিক্রিয়কের মোট মূল সংখ্যা হলো 2, উৎপাদের মোট মূল সংখ্যা 2, তার মানে এখানে চাপের কোনো প্রভাব নেই। উৎপাদের পরিমাণ বলছে বাড়ানোর জন্য, যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে তাপমাত্রা হ্রাস করতে হবে। ওকে, তারপরে নির্দিষ্ট তাপমাত্রায় কোন সাম্য বিক্রিয়ায় চাপের প্রভাব নেই। চাপের প্রভাব কখন থাকবে না, যখন বিক্রিয়ক এবং উৎপাদের মোট মূল সংখ্যা সমান হয়ে যাবে। তাহলে এইখানে বিক্রিয়কের মোট মূল সংখ্যা হলো 5, এইখানে কত 4, তার মানে এইটাতে চাপের প্রভাব আছে। এইখানে বিক্রিয়কের মোট মূল সংখ্যা, আচ্ছা ওয়েট, এটা মূল সংখ্যা দেখতে হবে প্লাস আমাদের কি দেখতে হবে, ভৌত অবস্থাও দেখতে হবে। আমাদের আনসার হবে প্রথমটাই, সাম্য বিক্রিয়ায় কোনটিতে চাপের প্রভাব নেই। এই প্রশ্নটাই ভুল, আর ইউ 2021-22 প্রশ্নটাই ভুল। বলছে কি উদ্দীপকের তাপমাত্রায় নিচের কোন সাম্য বিক্রিয়া চাপের প্রভাব নেই। এখানে কি দিছে, সলিড দিছে না, সলিড দিলে আনসার এইটার ক্ষেত্রে চাপের প্রভাব নেই, আনসার এইটা রাইট। দেন এইটাতে চাপের প্রভাব আছে। দেন এই ক্ষেত্রে দেখো এইখানে মোট মূল সংখ্যা হলো 2, এইখানে মোট মূল সংখ্যা কত 2, দ্যাটস ওয়াই এইটাতে চাপের প্রভাব নেই, এইটাও আনসার রাইট। এবং এইটাতে চাপের প্রভাব আছে, তার মানে আনসার এ এন্ড সি হলো রাইট। বুঝা গেল, আনসার এ এন্ড সি হলো রাইট। পরীক্ষার ক্ষেত্রে কোনটা আগাবো, যেহেতু সবগুলা গ্যাসীয় অবস্থায় আছে, এই কন্ডিশন রাইখারই আমরা দেখতে পাচ্ছি যে সিতে কি নাই, আমাদের চাপের প্রভাব নাই, কারণ মূল সংখ্যার কনসেপ্ট অনুযায়ী সেখানে সিতে চাপের প্রভাব নাই। এজন্য পরীক্ষা সি দাগানোটা আমাদের যুক্তিসঙ্গত। কিন্তু লজিক্যালি গেলে এ এন্ড সি দুইটাই রাইট। তার মানে আমাদের পরীক্ষার ক্ষেত্রে স্মার্টনেস এর কাজ করতে হবে। স্মার্টনেস এর কাজ কি, যদি আনসারটা ভুল হয় তাইলে কিন্তু আমরা পাইবো কত, -0.25। আর যদি আমরা না দাগাই তাইলে আমরা পাবো কত, 0। তাহলে এখন বলো আনসার এও রাইট, আনসার সিও রাইট। এখন স্যারের কাছে কোনটা রাইট আনসার আছে তুমিও জানো না, আমিও জানি না, so তোমাকে আমি কি সাজেশন দিব। তাহলে ধরো তুমি সি দেখাই, এখন স্যারের কাছে আনসার হইলো এ রাইট, স্যারে যে ওএমআর শিট দিছে তারা ইনপুট দিছে, ওই ওএমআর এর আনসার হলো এ রাইট। তাহলে কিন্তু তুমি -0.25 পেয়ে যাচ্ছ। আবার ধরো তুমি দাগাইলা এ, আনসার হইলো সি, তাহলে তুমি এগেইন -0.25 পেয়ে যাচ্ছ। দ্যাটস ওয়াই তোমার যে রেজাল্টটা ছিল এই রেজাল্ট থেকে -0.25 কমে যাচ্ছে। এর জন্য বুদ্ধিমানের কাজ হইলো এটাকে স্কিপ করে যাও, এইটা না দাগানো হইলো ওই মোমেন্টের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বুঝাইতে পারলাম? আচ্ছা, নিচের কোন উক্তিটি সঠিক।
কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায় যখন, সো এইটা দেখে নিবা থিওরি বেস তো, থিওরি বেস। রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? বিক্রিয়ার উভয় দিকে সাম্যার পৌঁছানো যায়, দেন হইল বিক্রিয়ার অসম্পূর্ণতা থেকে যায়, থাকে না, সম্মুখ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ ভিন্ন হয়, বিক্রিয়ক। এইটা কি? এটার আনসার হলো 2, 3 এন্ড 4। বিক্রিয়ার উভয় দিক থেকে সাম্যাবস্থায় পৌঁছানো যায়, প্রযোজ্য নয়। বিক্রিয়া কিন্তু উভয় দিক থেকে সাম্যাবস্থায় পৌঁছায় না বিক্রিয়া, ঠিক আছে। দেন আসি, সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করার জন্য বন্ডহফের সমীকরণ নিচে কোনটি? তো এটা ডিরেক্ট সমীকরণ যেটা দেয়া আছে, লগ কে পি দেন আর এইচ, ডিরেক্ট সমীকরণটাই আর কি বসিয়ে দিছে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। দেন হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে উৎপন্ন চাপের প্রভাব কিরূপ? এখানে কোনো চাপের প্রভাব নেই, কারণ এখানে মোট মূল সংখ্যা 2, এখানে হলো 2, চাপের প্রভাব নেই, শেষ আনসার সি। তারপর বলছে এখানে ডেল এইচ পজিটিভ, বিক্রিয়াটি তাপহারী। ডেল এইচ পজিটিভ মানে বিক্রিয়াটি তাপহারী, রাইট। সাম্যদ্বীপক কেপি এবং কেসি এর মান সমান, কারণ এইখানে মোট মূল সংখ্যা 2, এইখানে মোট মূল সংখ্যা 2। কেপি এবং কেসির মধ্যে রিলেশন কি ছিল? যে কেপি সমান ছিল যে কেসি আর টি ডেলেন। যেহেতু এই ডেলেন এর মান 0, তার মানে এইটার ভ্যালু আসবে কত? 1, তখন তাইলে কি হবে? কেপি ইজ ইকুয়াল কত? কেসি। দেন হলো সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব নেই, এটা বুঝতে পারছি, তার মানে আনসার 3টেই। তারপর বলছে কি যে আমাদের PCl5, এখানে কিন্তু চাপের প্রভাব আছে এবং প্লাস নাকি, তার মানে বিক্রিয়াটা তাপহারী। এই বিক্রিয়ার তাপমাত্রা কমালে এবং চাপ বাড়ালে সাম্যাবস্থা কি রূপ হবে? সাস্টে আসছে 19-20। জিএসটি থেকে যদি সাস্টে বের হয় তাইলে এইভাবেই প্রশ্নগুলো থাকবে আর কি, বুঝেই যাচ্ছে। আচ্ছা, তো দেখো, তাপ কমালে এবং চাপ বাড়ালে, যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়ায় যদি আমরা কি করি, তাপ কমাই, তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যায়, এবং যদি চাপ বাড়াই, দেখো এইখানে মূল সংখ্যা হইলো 1 এবং এইখানে মূল সংখ্যা হইলো 2, অর্থাৎ সামনের দিকে যত অগ্রসর হচ্ছে তোমার মূল সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে। কারণ তুমি যদি চাপ বাড়াও তাহলে বিক্রিয়া যদি সামনের দিকে যায় তাহলে কি আমাদের নর্মালি মূল সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু তোমার ওই চাপটা হ্রাস করার জন্য বিক্রিয়াটা যাবে কোন দিকে? পশ্চাৎ দিকে, তার মানে আনসার হলো এ। আচ্ছা, এখন দেখো আমাদের পরেরটাই, পরের নং প্রশ্নে, 15 নং প্রশ্নে কি বলছে? A2B3 দেন 2B। আচ্ছা, AB3 এর উৎপাদন বৃদ্ধি পাবে যদি এই বিক্রিয়াটাকে একটা তাপহারী বিক্রিয়া, কারণ ডেল এইচ এর মান কি নেগেটিভ দিছে। দেন দেখো আমাদের বিক্রিয়কের মোট মূল সংখ্যা কত? বিক্রিয়কের মোট মূল সংখ্যা হলো আমাদের 4 এবং উৎপাদের মোট মূল সংখ্যা কত? আমাদের 2। তার মানে চাপ বাড়াইলে কিন্তু বিক্রিয়া সামনের দিকে যাবে এবং চাপ কমাইলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে। তার মানে বিক্রিয়াটা উৎপাদন বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি হলে অবভিয়াসলি না, 1 নং অপশন বাদ। চাপ বৃদ্ধি করা, রাইট। পাত্র V3 হ্রাস করা, অর্থাৎ উৎপাদের পরিমাণ হ্রাস করা। উৎপাদের পরিমাণ হ্রাস করলে মানে ঘনমাত্রা হ্রাস করলে কিন্তু বিক্রিয়াটা সামনের দিকে যায়, তাহলে আনসার হবে 2 এবং 3, অর্থাৎ এ নং আনসার। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে নিচের কোনটি সত্য? তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটা কোন সময় সত্য, কি সত্য হয়? সাম্যাবস্থা বামে সরে যায়, অর্থাৎ বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যায়। ও সরি, কোনটি সত্য নয়? এই যে মিস্টেক গুলো, আমিও তো উল্টা পড়ছি, পরীক্ষা হলে এই মিস্টেক গুলো করবে না। এখানে কিন্তু ভালো করে লিখে দিচ্ছে কোনটি সত্য নয়। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়লে বিক্রিয়াটা বামে যায়, সত্য। বিক্রিয়ার হার বাড়ে, সত্য। সক্রিয়ণ শক্তি ধ্রুব থাকে, এটা তো সত্য। তার মানে বিক্রিয়ার হার কমে, ঠিক আছে, এটা সত্য নয়। ওকে, 17 বলছে কি? তো বিয়োজিত হয় নাইট্রোজেন তৈরি হয় এই সিস্টেমে চাপ বৃদ্ধি করলে নিচের কোনটি? তার মানে এটার বিয়োজন জানতে হবে। N2O4 এটা ভাঙারে কি হয়? এটা হলো বিয়োজন। এখন বলছে কি সিস্টেমে চাপ বৃদ্ধি হলে কি করবে? তার মানে দেখো এইখানে মূল সংখ্যা 1, এখানে মূল সংখ্যা 2, তার মানে এই ক্ষেত্রে তুমি যদি চাপ বাড়াও, চাপ বাড়াইলে বিক্রিয়াটা যাবে এইদিকে, পশ্চাৎ দিকে। তার মানে কি বলছে? চাপ যদি বৃদ্ধি হলো তাহলে বিক্রিয়াটা কি হবে? চাপ বৃদ্ধি হলে বিক্রিয়াটা হবে বিয়োজন হ্রাস পাবে, আর বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে, পশ্চাৎ দিকে গেলে বিয়োজন হ্রাস পায়। তাপ উৎপাদী বিক্রিয়া HPR HR এর মান কত? তাপ উৎপাদী বিক্রিয়া HPR HR এর মান হইলো ঋণাত্মক আর কি। আচ্ছা, এটা বিক্রিয়া, যে বিক্রিয়া সমস্যা, চাপ বাড়ালে কি করবে? তাহলে এখানে মোট মূল সংখ্যা কত? এখানে মোট মূল সংখ্যা 7 এবং এখানে মোট মূল সংখ্যা কত? 5। তার মানে চাপ বাড়ালে বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে, অর্থাৎ সাম্যাঙ্ক বৃদ্ধি পাবে। সাম্যদ্রব্য, যে বিক্রিয়া সমস্যা কমে যাবে। যেহেতু এখানে সলিড দেওয়া ছিল, তার মানে সাম্যাবস্থার উপরে চাপের কোনো কি নেই, প্রভাব নেই, তার আনসার হলো সি। আচ্ছা, নিচের কোন বিক্রিয়া নিম্ন চাপে বেশি উৎপাদ পাওয়া যাবে? চাপ থাকবে নিম্ন কিন্তু উৎপাদ পাবে বেশি, তার মানে নিম্ন চাপ। তাহলে যার বিক্রিয়কের মূল সংখ্যা কম এবং উৎপাদের মূল সংখ্যা বেশি, এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে তোমার এই ঘটনাটা প্রযোজ্য হবে, অর্থাৎ নিম্ন চাপে তুমি বেশি মূল সংখ্যা পাবা।
তার মানে আনসার হইল তোমার বি। তারপরে দেখো তাপহারী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্যের অবস্থান কি হয়? তাপহারী বিক্রিয়া তাপ প্রয়োগ করলে আমরা জানি কি সাম্য অবস্থা ডান দিকে সামনের দিকে সরে যায় আর কি, তাপহারী বিক্রিয়া যেহেতু। তারপর তাপ উৎপাদী পরিবর্তন, তারপর দেখি আমরা তাপ উৎপাদী পরিবর্তনে উৎপাদের মধ্যে, তাপ উৎপাদী পরিবর্তন উৎপাদের মধ্যে কি ঘটে? তো তাপ উৎপাদী পরিবর্তন উৎপাদের মধ্যে তোমার অভ্যন্তর শক্তি বাড়ে, অভ্যন্তর শক্তি কমে, তারপর অভ্যন্তর শক্তির পরিবর্তন হয় না, কোনটিই নয়। কারণ অভ্যন্তর শক্তিটা কমে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, উৎপাদে আর কি। আচ্ছা, কোনো বিক্রিয়ক, লেস ইম্পর্টেন্ট, এতটা ইম্পর্টেন্ট নয়। তারপরে দেখো কোনো বিক্রিয়ায় সাম্য ধ্রুবক এবং হার ধ্রুবক উভয়ই যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয় তা হলো, সাম্য ধ্রুবক এবং হার ধ্রুবক যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয় তা হলো শুধুমাত্র তাপমাত্রা। ওকে, এটা বন্ডহফের সমীকরণ থেকে আসছে। আচ্ছা, ট্রু এ বিক্রিয়ায় কি তাপ উৎপাদী, তারপর সর্বোচ্চ উৎপাদ পেতে নিচের কোন শর্ত যুগল প্রযোজ্য হবে? তার মানে এটা হলো বেশি চাপ কম তাপমাত্রা, বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী ফার্স্ট অফ অল। তার মানে কি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে কিন্তু বিক্রিয়াটা সামনের দিকে যায়, বুঝলাম। দেন হইলো এইখানে মূল সংখ্যা কত? এইখানে মূল সংখ্যা হইলো 3 এবং এইখানে মূল সংখ্যা কত? 2, 3 এবং 2। তার মানে চাপ বাড়াইলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, এজন্যই বলছে বেশি চাপ কম তাপমাত্রা। ওকে, দেন হইলো 25। 25-এ কি বলছে আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি, যেহেতু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে কোন ক্ষেত্রে উৎপাদন বাড়বে? তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে তাপমাত্রা বাড়লে উৎপাদন বাড়তো না। তারপর এখন আসে চাপের ক্ষেত্রে, এইখানে কত? এইখানে হলো 3 আর এইখানে কত? 2। তার মানে চাপ কি করতে হবে আমাদের? বৃদ্ধি করতে হবে, দ্যাটস ওয়াই চাপ বাড়াতে হবে। আচ্ছা, স্পর্শ উৎপাদন প্রভাব কোনটি ব্যবহার করা হয়? এটা হলো আমাদের প্লাটিনাম চূর্ণ। অনুঘটক সংযোগের ফলে সাম্যের অবস্থান পরিবর্তিত হবে তোমার কি কোন দিকে? অনুঘটক কোনো দিকেই নয়, কোনো মানে প্রবাহকের সাম্য অবস্থায় কোনো হস্তক্ষেপ নাই। দেন হলো প্রভাব ও বিক্রিয়া প্রভাবকের কাজ হলো, বিক্রিয়া প্রভাবকের কাজ কি? বিক্রিয়ার সক্রিয় শক্তি ই এ কমানো, এটাই প্রভাবকের মূল কাজ। বিক্রিয়ার এমনিতে তোমার সাম্য অবস্থার উপরে প্রভাবকের কোনো কাজ নেই। ওকে, দেন চলেন আমরা সাম্যধ্রুবক কেপি এবং কেসি, আজকের এই ভিডিওতে আমরা এই কেপি এবং কেসি এতটুকু পর্যন্ত আলোচনা করে রেখে দিব। তোমাদের কাজ হলো এই ভার্সিটি যে কটা আছে এই ভার্সিটি কেপি কেসি পর্যন্ত, মানে এই টাইপ পর্যন্ত পড়বা, তোমরা পড়বা। পরে দেন এইখানে তোমরা এই যে টাইপ 4 এই টাইপ পর্যন্ত পড়বা। পরে তোমাদের মূল যে বইটা আছে, মূল একাডেমিক বই, মূল একাডেমিক বইয়ের এই অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো আছে, শেষের প্রশ্ন বলতে এমসিকিউ, এগুলো দেখবা। দেখবা প্লাস ডিউ, জিএসটি, সিইউ, জেইউ, আরইউ, কোয়েকশন ব্যাংক দেখবা। বুঝতে পারলাম? তার মানে কি আমি টাইপ 4 পর্যন্ত পড়িয়ে দিচ্ছি। এই টাইপ 4 এর আমরা মূল যে বইটা আছে অধ্যায়, আমাদের যে মূল বই আছে, আজাইনাক বলেন, অক্ষরপত্র বলেন, সঞ্জিত কুমার গুহ বলেন, হোয়াট এভার, যে বইটি আছে সেই বইয়ের অধ্যায় শেষে যে এমসিকিউ আছে এই টাইপ পর্যন্ত সেই এমসিকিউ গুলো দেখবো। তারপর ডিইউ, সিইউ, জিএসটি, জেইউ, আরইউ এর প্রশ্ন ব্যাংক মিনিমাম, মিনিমাম 10 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্স স্যার, এই টাইপ পর্যন্ত আমরা দেখবো। দেখার পর এই যে টাইপ গুলাতে যে যে জিনিসের সমস্যা সেগুলা মার্ক করে আমাকে ইনবক্স করবে, মানে গ্রুপে দিয়ে দিবা। আমি সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করব যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে আর কি। ঠিক আছে, তো চলেন আমরা এখন টাইপ 4 দেখি, সাম্যধ্রুবক কেপিকেসি। ভরক্রিয়ার সূত্র থেকে আসছে, ভরক্রিয়ার সূত্র কি এইগুলা দেখে নিবা। তারপর কেপিকেসির মধ্যে সম্পর্ক এটা মাথায় রাখবা, কেপি সমান আমরা লিখতে পারি কি কেসি আর টি ডেলেন। ঠিক আছে, আরটি ডেলেন। তার মানে ডেলেনের পরিচয় কি? এই দেখো ডেলেনের পরিচয় হলো গ্যাসীয় উৎপাদের মোট মূল সংখ্যা বাই হলো বিক্রকের মোট মূল সংখ্যা, অর্থাৎ উৎপাদের মোট মূল সংখ্যা বাই মাইনাস বিক্রকের মোট মূল সংখ্যা, বিয়োজন মাত্রা বিয়োজনের পরিমাণ। আচ্ছা, কেপি গ্যাসি এই যে কেপি গ্যাসের উপর ভিত্তি করে তোমার কিন্তু ওই যে সরি ডেলেনের উপর ভিত্তি করে তোমার কিন্তু ইউনিট দেওয়া হয়। নর্মালি দেখো কেসি, কেসি হলো ঘনমাত্রা রিলেটেড, তাহলে ঘনমাত্রার টার্ম কি জানি আমরা? মোল পার লিটার। আর কেপি হইলো তোমার চাপ রিলেটেড, চাপের টার্ম জানি আমরা এটিএম। ঠিক আছে, এটিএম। এখন দেখো টেলেনের মান যদি 2 হয় তাইলে ওই জাস্ট এইটার উপর পাওয়ার দিয়ে দিবা 2, দ্যাটস ওয়াই তোমার তখন কেসির ইউনিট হবে এইটা, অর্থাৎ এম এল স্কোয়ার এল ইনভার্স 2। এখন ধরো ডেলেনের মান -2 হইল,
মাইনাস ধরলাম 3 হইল, তাহলে তোমার কেসির ইউনিট -3, দ্যাটস ওয়াই হবে মোল -3 আর কি। এই ছিল আর কি তোমার বিষয়। সিমিলার কেস তোমার কেপির ক্ষেত্রে এইটার ক্ষেত্রে ইউনিট হবে এটিএম স্কোয়ার, আর এটার ক্ষেত্রে এই ইউনিট হবে এটিএম ইনভার্স 3। হোপফুলি আমরা ইউনিটগুলো বুঝতে পারছি কিভাবে ইউনিটগুলো করব। তারপর ওই যে আমরা 9 10 যে শিখছিলাম, 9 10 বলি কি, শুধু শুধু 9 10 আসে, তোমাদের 9 10 পিচ্ছি মনে হয় আমাদের। তারপর আমরা ওই যে বইতে শিখছিলাম, এখানে এক নজরে এইগুলা দেখে নিবা একটু। আর একটা জিনিস মাথায় রাখবা, ডেলেন যদি শূন্য হয় তাহলে কেপি আর কেসি কি ইকুয়াল। ডেলেন শূন্য হলে কেপি কেসি ইকুয়াল, চাপের প্রভাব নেই, চাপের প্রভাব নেই। তো চলেন শুরু করা যাক। এবং এই চারটা একটু দেখে নিবা, এই চার্টের বাইরের প্রশ্নগুলো দেওয়ার কথা না, দেখে নিবা। ওকে, জিএসটি 23-24 এর ম্যাথ দেখি আমরা কি দিছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রাস অক্সাইড এই বিক্রিয়া দিছে। বিক্রিয়াটা হলো, ওকে বিক্রিয়াটা লিখলাম। কারণ বিক্রিয়া বলছে কি কেপি, কেপি কত দেওয়া আছে, কেপি দেওয়া আছে হইলো 0.008 এটিএম। দেন আংশিক চাপ দেওয়া আছে N2O4 কত দেওয়া আছে 0.8 এটিএম। বলছে আমাদের কি এইটার আংশিক চাপ ওয়াট, এটার আংশিক চাপ ওয়াট। তাহলে সহজ হিসাব, আমরা কেপি সমান জানি কি, কেপি সমান আমরা লিখতে পারি যে এই বিক্রিয়ার উৎপাদ কে, এইটা না। এবং পাওয়ারটা কি সামনে যে মূল সংখ্যাটা থাকে এটা পাওয়ার হিসেবে যায়। তাহলে কেপির ভ্যালু কত দেওয়া ছিল 0.008। আচ্ছা এটার ভ্যালু কত দেওয়া ছিল 0.8 স্কোয়ার। ওকে, তার মানে এইটা করলে কত আসবে, মানে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। সিম্পলি হিসাব, এটাকে লেখা যায় 8 × 10^3, আর এটাকে লেখা যায় 8 × 10^1। তার মানে এইটা করলে আসবে কত, দেখো এটা আসবে 8 × 8 মানে কত 64 × 10^4। এখন স্কোয়ার আছে না, এটাকে রুট করতে হবে, √64। √64 মানে কত 8, আর 10^4, ইনভার্স 4 মানে লেখা যায় 10^2। এটা লেখা যায় 0.08, 0.08। তার মানে এটার আনসার হবে 8 × 10^2। বাহ, ডিরেক্ট দেই আছে, তার মানে আনসার হইল বি, আংশিক চাপ। বুঝাইতে পারলাম, আংশিক চাপ গেল এইটা। দেন হইল নিচের কোন বিক্রিয়ায় অনুপাতের উপর চাপের কোনো প্রভাব নেই। ওকে, এটা কিভাবে বুঝবো, সিম্পলি হিসাব দেখো, এইখানে জাস্ট ডেলেন হিসাব করবা, এইখানে দুইটার পাওয়ারই কি সেম, এবং এইটা হইলো কি স্কোয়ার। বুঝাই যাচ্ছে এইটা কি জন্য হইলো না, এটা কি জন্য হইলো না, প্রশ্ন হলো এইটা। দেখো এইখানে তোমার এইটার পাওয়ার যেহেতু 1, তার মানে এটার মূল সংখ্যা ছিল 1, এটার পাওয়ার যেহেতু 1, এটার মূল সংখ্যা ছিল 1, তার মানে তোমার কি উৎপাদের মোট মূল সংখ্যা কত পাইলে 2। আর এখানে বিক্রয়কের মোট মূল সংখ্যা পাওয়ার হলো 2, তার মানে বিক্রয়কের মোট মূল সংখ্যা কত ছিল 2। দ্যাটস ওয়াই ডেল এন এর ভ্যালু কত দাঁড়াইলো তাহলে 0। দ্যাটস ওয়াই চাপের কোনো প্রভাব নেই। বোঝা গেল আই থিঙ্ক। তারপরে আসো এই বিক্রিয়া কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কত, তার মানে এইখানে ডেলেন কত, ডেলেন কিন্তু ছিল দেখো এখানে 2 -4 মানে ইনভার্স 2। তার মানে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক, তাইলে আমরা জানি কি কেপি সমান জানি কেসি আর এটি ডেলেন, তাহলে ডেলেনের মান হইল ইনভার্স 2। তার মানে আনসার হলো কি সি। ওকে, তারপর বলছে কি বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপি এবং কেসির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনটি সঠিক। পরে সবগুলাই সঠিক, কি জন্য সবগুলা সঠিক দেখো, আমরা জানি কি কেপি ইজিক্যাল কেসি আর টি ডেলেন। এখন দেখো এই ডেলেনের মান যদি পজিটিভ হয়, ডেলেন পজিটিভ মানে কি গ্রেটার দেন 0, গ্রেটার দেন যদি 0 হয় এটার মান কত, এটার মান অবভিয়াসলি 1 এর থেকে বেশি আসবে। 1 এর থেকে বেশি আসলে এই রেজাল্ট কেসির যে রেজাল্ট, এই রেজাল্ট থেকে কেপি রেজাল্ট বড় হবে, অর্থাৎ কেপি গ্রেটার দেন হবে কি কেসি, কেপি গ্রেটার দেন কেসি। দেন ডেলেনের মান যদি ঋণাত্মক আসে মানে কি লেস দেন 0, লেস দেন 0 হলে কাহিনীটা উল্টে যাবে। দেন ডেলেন যদি শূন্য হয়, তখন আমরা লিখতে পারি কি কেপি ইকুয়াল কি কেসি।
তার মানে আনসার এখানে কি হবে, আনসার হবে সবগুলো। দেন ক্যাপিকাসের এই যে মূলের কাহিনী কিন্তু আমি অলরেডি বলে ফেলছি। দেন এই যে আগে আবার দিছে, এটা গুরুত্বপূর্ণ যে চারটা, সরি একটা পেজ ডাবল হয়েছে আর কি, আর কোনো কিছু না। ওকে, দেন পাশে চলে আসি। পাশে বলছে কি কেপি এবং কেসি এর মান সমান। কোন ক্ষেত্রে সমান? যার ক্ষেত্রে ডেলের মান সমান, তার মানে আনসার হলো সি। আনসার সি। দেন বলছে কি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবি টু এর বিক্রিয়াতে কেপির মান দেওয়া আছে, তো কেসি এর মান কত বিক্রিয়াতে বের করতে তার জন্য সহজ হিসাব। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? টির মান কত আমাদের? 300 কেলভিন। ওকে, দেন আমাদের ডেলেনের ভ্যালু কত? ডেলেনের ভ্যালু হলো আমাদের 1, কারণ 2 - 1 মানে হলো 1। কেপির ভ্যালু দেওয়া আছে, তাহলে কেসির ভ্যালু বের করার জন্য বলছে। তাহলে কেপি সমান আমরা জানি কেসি আর টি ডেলেনের ভ্যালু 1, এজন্য আর 1 দেওয়ার প্রয়োজন মনে করি না। তাহলে কেসি সমান আমরা কি লিখতে পারি? আর টি আর কেপি। তাহলে দেখো কেপির ভ্যালু, এটা জিএসটি 22-23 আসছে। তাহলে কেপির ভ্যালু কত দেওয়া আছে? কেপির ভ্যালু দেওয়া আছে 8.314 ইন্টু 10 স্কোয়ার। আমার মনে হইতে পারে এগুলো আমি ক্যালকুলেটর কেমনে করবো, ক্যালকুলেটর তো মনে হয় না করার প্রয়োজন আছে। দেখো এমন ভ্যালুগুলো দিছে, তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারছো। কেপির ভ্যালু দেওয়া আছে এত। এখন আসো কেসির ভ্যালু, সরি আর এর ভ্যালু আমরা জানি কত, 8.314, আর টির ভ্যালু দেওয়া আছে কত, 300। তার মানে এটা কাটলে কত আসে? 1। তার মানে 10 স্কোয়ার, আর 3 ইন্টু 10 স্কোয়ার লেখা যায় না? তাহলে এটা বাদ। 1/3, 1/3 এর মান কত? 0.33। বা এটা 1/3 থাকে যদি, তাহলে 1/3 হবে, এই যে আনসার 1/3। শেষ। আচ্ছা, তারপর দেখো এবি টু এত ডেলিচার বা ঋণাত্মক বিক্রিয়াটি কেপি এর একক কি? সহজ হিসাব কেপি এর একক। এখন দেখো এখানে একটা কাইন আছে, এখানে হাফ দিছে না, তোমাকে হাফ দিয়েই কাজ করতে হবে, এটাকে তুমি আবার 2 দ্বারা গুণ করে মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের কেপি এর একক কি? একক বলছে, তাহলে কেপি এর এককের জন্য আমাদের ডেলেনটা লাগবে। তাহলে ডেলেনের মান হবে, এখানে কত আছে? 1। 1 মাইনাস এটা কত? 1। আর এটা কত? হাফ। তার মানে আলটিমেটলি হলো ডেলেনের মান হলো -হাফ। আমার বলছে কে পেরে, তার মানে এটিএম -হাফ। তার মানে আনসার হলো বি। বিক্রিয়ার শুরুতে এই যে বিয়োজন মাত্রা। এখানে যাই আছে সবগুলাই কেপি কেসি রিলেটেড। এখন যা দেখাবো সবগুলাই সেম টাইপের আর কি। এই যে এখানে যেগুলো ছিল সবগুলাই সেম ওয়েতেই করতে হবে, সবগুলা সেম ওয়ে। এখানে আমি মনে করি না যে নিউ কোনো কিছু আছে। তারপরও তোমরা এগুলা সলভ করবা, প্র্যাকটিস করবা। করবা প্র্যাকটিস করার পরও যদি তোমাদের প্রবলেম বের হয়, তখন তোমরা সেটা আমার সাথে শেয়ার করবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকুই, ক্লাস ইন। আর তোমাদের এই কোর্সটা আমি সম্পূর্ণটাই এইভাবে আমি ফ্রিতে নিয়ে তোমাদের ক্লাস রেকর্ড করে আমি আমার ওই ইউটিউবে দিয়ে দিব, প্লে লিস্টেই পেয়ে যাবা, প্রতিনিয়ত প্লে লিস্টেই পেয়ে যাবা। এখন দেখো তাইলে তোমরা কি জন্য এইটা দেখবা, এইগুলা দেখে জাস্ট তোমরা রিকল করবা, প্রবলেম গুলো একটু সলভ করবা। দেন তোমরা যারা গ্রুপে অ্যাড হবে, গ্রুপে কিন্তু আমি 50 জনের বেশি নিব না, এটা যারা গ্রুপে আসো তারাই বুঝতে পারবো। এবং যারা অ্যাক্টিভ থাকবা না, রেগুলারলি পড়বা না, রেগুলারলি ইয়ে করবা না, তাদেরকে আমি আবার গ্রুপ থেকে বের করে নিউ মেম্বার গুলো আমি এড করবো। আমি চাই অ্যাক্টিভ মেম্বার নিয়ে কাজ করতে। আমার টার্গেট মিশন 50 থেকে কতজনকে আমি মানে চান্স পাই আমি সেটা দেখতে চাই, এরকম কিছুই না। তো 50 জন থাকবা, থেকে এই টপিকস গুলা পড়বা, এই টপিকস গুলা পড়ে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা গ্রুপে শেয়ার করবা বা আমাকে ইনবক্সে বলতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের সেইগুলা নিয়ে আলোচনা করার। এবং সপ্তাহে একটা সপ্তাহে একটা কিংবা দুইটা ফ্রি ডাউট সলভ করবে, ফ্রি ডাউট সলভ করাবো, ঠিক আছে? তো নেক্সট দিন আমরা টাইপ কোন জায়গা থেকে শুরু করবো? টাইপ 5 থেকে শুরু করবো। শুরু করলে আমাদের আরেকটা ক্লাসে আমি বাকি ক্লাসে আমি শেষ করে দেবো কি কি আমাদের আছে। দেখো টাইপ 5 আছে, টাইপ 6 মানে তোমার ওই যে পানি আয়নিক গুণফল বেশি নাই তো, পিএইচ ইম্পর্টেন্ট, একটু টাইম নিয়েই পড়াতে হবে। বাফার জোন এতটা ইম্পর্টেন্ট না, তাইলেই শেষ, বুঝতে পারলাম। তো এই ছিল আর কি বিষয়। তো আজকের ক্লাস এতটুকুই থাকো। তো ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে।
তো আজকের ক্লাস এতটুকুই রইলো। তো আপাতত ভালো থাকো, সুস্থ থাকো, আর বেস্ট অফ লাক।